প্রাক্তন মন্ত্রী, তার যে ঘটনা উঠে আসে এবং চাঞ্চল্যকর দৃশ্য, তার বাড়ি লাগোয়া যে পার্টি অফিস, যে দলীয় কার্যালয় থেকে তিনি প্রতিনিয়ত সাধারণ মানুষকে পরিষেবা দিতেন, সেই দলীয় কার্যালয় থেকে উদ্ধার হলো তার ঝুলন্ত দেহ। পাশাপাশি মিলেছে একটি সুইসাইড নোট, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক কী কারণে এই মৃত্যু এখন তদন্ত সাপেক্ষ, তদন্ত শুরু হয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আশ্বাস দিচ্ছেন পুরো বিষয়টি তদন্ত হবে এবং সুইসাইড নোট যে মিলেছে সেটি ফরেন্সিক ডিপার্টমেন্টের কাছে যাবে, সেটি ভেরিফাই হবে, তদন্ত করা হবে এবং প্রাক্তন বিধায়কের হাতের লেখার সঙ্গে ম্যাচ করা হবে। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হচ্ছে এই যে বিধায়কের মৃত্যু, এই মৃত্যুর কারণ বা দায়ী হলো বিজেপি। কারণ বিজেপির বর্তমান যে বিধায়ক রয়েছেন তিনি একটি তদন্ত কমিটি তৈরি করেছেন এবং তদন্ত চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন, আর সেখান থেকেই মানসিক চাপে ভুগছিলেন প্রাক্তন বিধায়ক। এ নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা থাকছে। শুরুতেই আমরা সত্যজিৎদার কাছে যাব এবং জানতে চাইব, সত্যজিৎদা, প্রাক্তন বিধায়কের এই রহস্য মৃত্যু, আজ দলীয় কার্যালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়, কিভাবে দেখছো বিষয়টি? রাজ্য রাজনীতিতে কত বড় প্রভাব, কত বড় ক্ষতি? দেখো, একেবারে বিশেষ করে আশিস ব্যানার্জি অত্যন্ত পরিচিত একটা নাম। তোমাকে মাথায় রাখতে হবে যে 1998 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করেন এবং যেখানে তার এই দল তৈরি করবার বিভিন্ন জেলায় তিনি যান, এবং সেই সময় বীরভূম জেলার রাজনীতিতে যেই মানুষটা তৃণমূলের পতাকা প্রথম হাতে নিয়েছিলেন বা বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তার নাম কিন্তু এই আশিস ব্যানার্জি। এবং তারপর থেকে শুধু তাই নয়, তাকে ব্যাখ্যা করতে গেলে আমরা জানি তিনি ছাত্র রাজনীতি বর্ধমান বিশ্ববিদ্যালয় বিশেষ করে থেকে পড়াশোনা করতেন এবং সেখান থেকেই ছাত্র রাজনীতি করতেন। একসময় কিন্তু কলেজের সাধারণ সম্পাদক হয়েছিলেন এবং তারপরেই পরবর্তী কংগ্রেস কিন্তু 1998-এ তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর থেকে তিনি কিন্তু তৃণমূলের সঙ্গে রয়েছেন এবং তারপরেই যদি দেখি তৃণমূলের ভালো সময় বলো খারাপ সময় সবসময় কিন্তু সঙ্গেই থেকেছে। 1998 সালে দল তৈরি হলো এবং তারপরে সে সময় লোকসভা নির্বাচন 1999 লোকসভা নির্বাচন 9টি আসন জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস। সে সময় আশিস ব্যানার্জি কিন্তু অর্থাৎ যে নতুন দল তৈরি করার পর 8 থেকে 9টি আসন জয়, এটা তৃণমূলের একটা সাফল্য বলা যেতে পারে, কারণ নতুন দলের ক্ষেত্রে। ফলে সে সময় যেমন জ্বলেছেন, ঠিক তারপরেই অর্থাৎ 2001 সালের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু এই রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন, যে সময় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোটবদ্ধভাবে লড়াই করেছিল এবং প্রথমবার এই রামপুরহাট থেকে জিতে বিধায়ক হন আশিস ব্যানার্জি। এবং শুধু তাই নয়, তারপর থেকে দেখো বীরভূম জেলার রাজনীতি এক কথায় তিনি পরিচালনা করতেন, বা যদি আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায় এই বীরভূম জেলার রাজনীতি এই আশিস ব্যানার্জির চোখেই কিন্তু দেখতেন। এবং তারপরেই তৃণমূলের খারাপ সময় বলতে পারি 2006 সালের যে বিধানসভা নির্বাচন, সারা রাজ্যে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল সে সময়, এবং তৃণমূল কংগ্রেস আসন সংখ্যা মাত্র 30-এ থেমে যায়। সেই সময় কিন্তু এই আশিস ব্যানার্জি রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। অর্থাৎ এই যে তৃণমূল কংগ্রেস যেটা বাংলায় ক্ষমতা দখলের জন্য ঝাঁপিয়েছিল, অথচ মাত্র 30-এ থেমে যায়, অল্প কয়েকজন জেতা বিধায়ক মাত্র 30 জন, তার মধ্যে আশিস ব্যানার্জিও ছিলেন। ফলে সেই সময় তিনি দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং তারপরে বীরভূম জেলার সংগঠনের দায়িত্ব কিন্তু নিজের কাঁধেই ছিল। তারপরে আসি 2011 এবং তুমি জানো পালাবদল পরিবর্তনের সরকার এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতা দখল করে এবং সেই সময় কিন্তু এই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট প্রার্থী হিসেবে রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের জন্য জিতে বিধায়ক হন এবং তারপরে রাজ্যের মন্ত্রী হয়েছিলেন। ফলে তারপরে 2016, 2021 এবং 2021 সালে জয়লাভের পরে বিধানসভার ডেপুটি স্পিকার হয়েছিলেন এই আশিস ব্যানার্জি। সুতরাং তার রাজনীতি ব্যাখ্যা করতে গেলে একজন বিদগ্ধ রাজনীতিবিদ, একজন অধ্যাপক ছিলেন। ফলে দেখো এই বীরভূম জেলার দিকে যদি আমরা তাকাই, জায়গায় অনুব্রত মণ্ডল 2011-ই তৃণমূল কংগ্রেস যে ক্ষমতা দখল করে, তারপরে 2013 সালে যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে অনুব্রত মণ্ডল প্রচারে গিয়ে মন্তব্য করেছেন যে পুলিশের গাড়িতে বোম মারার কথা। ফলে সেই মন্তব্য কিন্তু ভাইরাল হয় এবং পরবর্তীতে কিন্তু অনুব্রত বিরুদ্ধে নানান বিষয় উঠে আসলেও পরবর্তী কিন্তু বীরভূম জেলার রাজনীতির রাশ চলে যায় এই অনুব্রত মণ্ডলের হাতেই এবং তারপর থেকে তুমি বলতে পারো সাংগঠনিক দিক থেকে কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়েন এই আশিস ব্যানার্জি। ফলে দল কিন্তু তাকে ভরসা করেছে, কারণ তিনি রাজ্যের মন্ত্রী, গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কখনো কৃষিমন্ত্রী। ফলে দলের ভরসার কিন্তু তিনি ছিলেন, কিন্তু সংগঠনের ভারটা কিন্তু পুরোটাই ছিল অনুব্রত মণ্ডলের হাতে। ফলে স্বাভাবিকভাবেই বীরভূম জেলা তিনি অনেকটাই নীরব বলতে পারি আমরা, কারণ তিনি একদিকে যেমন যে অভিযোগটা উঠে থাকে অনুব্রত মণ্ডলের কথা বলতে গেলে আমরা জানি গরু পাচার মামলা, কয়লা পাচার, নানাবিধ বিষয় কিন্তু উঠে আসে, যে গরু পাচারে অনুব্রত মণ্ডল দীর্ঘদিন জেলে ছিলেন
এবং তার যে মন্তব্য, কখনো চরম চরম ঢাকের আওয়াজ, বা কখনো শুটিয়ে লাট করে দেবো, বা পুলিশকে বোম মারা, বা কারো বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, এই যে মন্তব্যগুলো, সেই মন্তব্য যেখানে বীরভূম থেকে উঠে আসছিল, সেই বীরভূম জেলারই একজন রাজনীতিবিদ এই আশিস ব্যানার্জি, যিনি শাসক দলের থেকেও সবসময় বিনয়ী স্বভাবের ছিলেন, বিনয়ীভাবে কথা বলতেন, এবং যে অধ্যাপক তিনি ছিলেন, একজন শিক্ষক, ফলে সেই জায়গা কিন্তু তার কথাবার্তায় বলো, তার আচারে ব্যবহার সবসময় কিন্তু দেখা গেছে। ফলে সেইভাবে এই যে দীর্ঘ তৃণমূল কংগ্রেসের শাসনকাল, নানাবিধ অভিযোগ উঠে আসছে, কখনো শিক্ষক নিয়োগ দুর্নীতি, কখনো রেশন দুর্নীতি, পৌর নিয়োগ দুর্নীতি, কিন্তু আশিস ব্যানার্জির নাম কিন্তু কোনোভাবেই কিন্তু আসেনি। অর্থাৎ কোনো তদন্তকারী সংস্থা কখনোই কিন্তু এই আশিস ব্যানার্জিকে তদন্তের জন্য ডাকেনি, এটা কিন্তু তার ক্ষেত্রে বলা যেতে পারে। তখন এই বীরভূম জেলায় তুমি যদি দেখো, অনুব্রত মণ্ডল, তাকে কখনো সিবিআই, কখনো ইডি দীর্ঘক্ষণ জেরা করেছেন, তার কন্যাও জেলে ছিলেন। চন্দ্রনাথ ব্যানার্জি, তিনি চন্দ্রনাথ সিনহা, যিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক, তাকে বেশ কয়েকবার তলব করা হয়। এবং তারপরে আমরা যদি দেখি, বীরভূম জেলায় আরও অনেকে রয়েছে যারা তৃণমূলের সঙ্গে ছিলেন, এবং তারা কিন্তু বারবার তদন্তের আওতায় চলে এসেছেন। ফলে সুতরাং বুঝতে পারছো, সেই দিক দিয়ে পাশাপাশি এই বীরভূম জেলার কথা বলতে গেলে টুলু মণ্ডলের নাম অবশ্যই বলতে হয়, যার বাড়ি থেকে রীতিমতো যে বিপুল পরিমাণ টাকা এবং এই সোনা উদ্ধার, যাকে পাথর সম্রাট বলা হয়, সেই বীরভূম জেলাতেই একজন আশিস ব্যানার্জি কিন্তু ছিলেন, যার বিরুদ্ধে দুর্নীতির তেমন কোনো অভিযোগ, বা যদি আমরা বলি তার অতি কঠোর বিরোধী, কিন্তু তার নামে তেমন কোনো অভিযোগ কিন্তু তুলতে পারেনি। ফলে বুঝতে পারছো, আশিস ব্যানার্জির কথা বলতেই হয়। তখন এই যে অনুব্রত যখন জেলে ছিলেন, যে সময় দলের সংগঠনের ভার, বা বলা যেতে পারে কিছুটা কাজল শেখ উঠে আসেন, এবং সেই সময় কিন্তু দল কিন্তু ভরসা করেছে এই আশিস ব্যানার্জির ওপর। তখন যে কোর কমিটি তৈরি করা হয়েছিল, সেই কোর কমিটির মাথায় কিন্তু ছিলেন এই আশিস ব্যানার্জি। ফলে প্রথম থেকে দেখো, 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরির পর থেকে মমতা ব্যানার্জি ভরসার, বা যার চোখে বীরভূম জেলার রাজনীতি দেখতেন, তিনি আশিস ব্যানার্জি। পরবর্তী অনুব্রত মণ্ডলের উত্থান ঘটলেও তিনি কিন্তু কখনোই আড়ালে যাননি। ফলে 2026 বিধানসভা নির্বাচনে আবারও তৃণমূল প্রার্থী করে, যদিও এবার কিন্তু ধ্রুব সাহা, অর্থাৎ বিজেপির প্রাক্তন জেলা সভাপতি, তার কাছে কিন্তু হেরে যান এই আশিস ব্যানার্জি। ফলে প্রথমবার তার হার, কিন্তু হারলেও তা কিন্তু সেইভাবে সক্রিয় রাজনীতি কিন্তু দেখা যায়নি, অনেকটাই কিছুটা নীরব হয়ে যান। কিন্তু পরবর্তী যে তদন্তের বিষয়টি উঠে আসছে, তুমি জানো এই মুহূর্তে ধ্রুব সাহা, যার কথা বারবার বলা হচ্ছে, যে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, এবং সেইখানে যে দুর্নীতির প্রসঙ্গ, তিনি যে তদন্তের বিষয়টা সামনে আনছেন, এখান থেকে অনেক বিষয় উঠে আসছে। তখন তিনি কিন্তু এই অর্থাৎ আমরা যদি বলি তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির বোর্ডে তিনিও কিন্তু সদস্য ছিলেন, যদি সেইখানেই তার সুসাইড নোট কিন্তু একটা বড় বার্তা কিন্তু দিচ্ছে। অর্থাৎ তিনি এই কমিটিতে থাকলেও তার কোনো রকম টেন্ডার সেখানে তার প্রভাব ছিল না, বা কোনো রকম শক্তি তার ছিল না, শুধুমাত্র তিনি কিন্তু সেই কমিটিতেই ছিলেন। এবং বলা প্রয়োজন, দেখো আশিস ব্যানার্জি সবচেয়ে, যদি আমরা বিতর্ক তার ভিতরে কখন আমরা যদি বলি, তাহলে বকটুই কথা বলতেই হয়। কারণ বকটুয়ে, যেখানে তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত প্রধান, যাকে আর এক গোষ্ঠী, যেখানে যে গুলি চালানোর ঘটনা, তারপর প্রায় 10টি বাড়ি একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া, যেখানে প্রায় 10 জন মানুষের মৃত্যু হয়, শিশু মহিলা সহ, এবং সেটা কিন্তু এই রামপুরহাট বিধানসভা কেন্দ্রের মধ্যেই বকটুই অঞ্চলের মধ্যে পড়ে। ফলে সেইখানে কিন্তু এই আশিস ব্যানার্জির ভূমিকা নিয়ে প্রশ্নগুলি উঠছিল। তখন বকটুইর কথা বলতে গেলে অনুব্রত মণ্ডল বলেছেন টিভি বাস্ট হয়ে, সুতরাং যেহেতু তার বিধানসভা কেন্দ্রে, সুতরাং তাকে নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলেছে, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু অতি বিরোধিতাও করেননি। ফলে এবারে যে এই ধ্রুব সাহা যে তদন্তের কমিটি গঠনের চেষ্টা করছেন, তার ফলে কি তার এই আত্মহননের ঘটনা, প্রশ্ন কিন্তু অনেক থাকছে। কিন্তু একটা কথা স্পষ্ট, তিনি যে নোটটা উদ্ধার হয়েছে, যদিও সেটা আশিস ব্যানার্জি কিনা এখনও তদন্তের বিষয়, পুলিশ এখনও স্পষ্ট করেনি, বা ফরেন্সিক টিম এখনও স্পষ্ট করেনি সেই লেখা আশিস ব্যানার্জি কিনা, কিন্তু যেই লেখা দেখা যাচ্ছে তাতে, বা আশিস ব্যানার্জিকে যেভাবে রাজনীতি করতে দেখা গেছে, যেই বীরভূম জেলা থেকে অনুব্রত মণ্ডল বা টুলু মণ্ডলটা উঠে এসেছেন, সেখানে তিনি কিন্তু অনেকটা সাইলেন্ট থাকায় বলা যেতে পারে যে কোথাও যেন খাপ খাইয়ে নিতে পারছিল না। এবং এই যে দুর্নীতিতে এই যে টুলু মণ্ডলদের নাম উঠে আসা, এই যে বিষয়টা উঠে আসা, সেখানে কোথাও আতঙ্কিত হয়ে এই ঘটনা ঘটেছেন কিনা, বা অন্য কোনো বিষয় কিনা, সেটা পুলিশই পরবর্তীতে বলতে পারবে। একদমই তাই। পুরো ঘটনাটি যখন তদন্ত সাপেক্ষ, সেক্ষেত্রে বেশ কিছু বক্তব্য উঠে আসে। আমরা প্রথমেই নজর রাখবো অনুব্রত মণ্ডলের বক্তব্য দিকে। তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঠিক কি বলেছেন, নজর রাখবো। লোক ছিল, এবং ওর পরিবারও খুব ভালো, বৌদি খুবই ভালো লোক ছিল, এক ছেলে, কোনো অশান্তি তো জীবনে জানি না।
তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রী ওনাকে বলেছিলেন কেস করার জন্যে, কারণ আস্তে আস্তে মুখ্যমন্ত্রী বলেছে, মুখ্যমন্ত্রী ওনাকে কেস করা বলেছিল, পুলিশের প্রোটেকশন বলেছিল, ঘটনার জন্য কেস করা ওই যেটা সত্যি করা হয়েছিল। শক্তি করে, আচ্ছা। তার জন্য আশিস দাকে টাইমও দিয়েছিল। কেন আশিস দা কেস করলো না আমি ঠিক বুঝতে পারি না। মুখ্যমন্ত্রী ওই পরিবারের পাশে আছে, কারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আচ্ছা, কেশুদায় টিআরডি এর বিষয়টা লিখে গেছে। দেখুন, টিআরডি আশিস ব্যানার্জি কোনো দুর্নীতিতে জড়িত নয়, এগুলো একটা গল্প সাজানো হয়েছে। টিআরডি এর কথা বারবার বলা হচ্ছে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, আর এই অথরিটির সদস্য ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু কতটা দুর্নীতি হয়েছে পুরোটাই তদন্ত সাপেক্ষ। কিন্তু বারবার মুখ্যমন্ত্রীর কথা বললেন অনুব্রত মণ্ডল, তিনি বলছেন মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তাও দিয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠকে কিন্তু দেখলাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন আশিস বন্দ্যোপাধ্যায় খুব ভালো একজন ব্যক্তি ছিলেন এবং তার পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর সুসম্পর্ক রয়েছে। এছাড়া তিনি আরও বলেছেন মুখ্যমন্ত্রী হওয়ার পর আশিস বন্দ্যোপাধ্যায় তাকে মেসেজ করে শুভেচ্ছা বার্তাও দিয়েছিলেন এবং পাশাপাশি কোনো দুর্নীতিতে আশিস বন্দ্যোপাধ্যায় যুক্ত নন এই কথাও কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ক্লিন চিট দেওয়া হয়। কিন্তু যদিও তদন্ত সাপেক্ষ এখন বিষয় টিআরডিএতে ঠিক কী রয়েছে, কেন সেখানে দুর্নীতির অভিযোগগুলো উঠে আসছে। আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলেছিলাম জয়ন্ত, তিনি যেমনটা সূত্র মারফত জানাচ্ছেন আমাদের, বীরভূম জেলা জুড়ে বেশ কিছু অবৈধ রেস্তোরাঁ, রেস্টুরেন্ট এগুলো তৈরি হয়েছে, হোটেল তৈরি হয়েছে, যেগুলোর এনওসি এই তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু কারা এই এনওসি দিয়েছে এখন প্রশ্ন উঠছে। আর যেখানে আশিস বন্দ্যোপাধ্যায় তার যে সুইসাইড নোট পাওয়া গেছে, তার দেহর পাশ থেকে যে সুইসাইড নোট পাওয়া গেছে, সেখানে কিন্তু স্পষ্ট তিনি বলেছেন যে আমি কোনো ধরনের এনওসি দিইনি, সেই ক্ষমতায় আমি ছিলাম না। অর্থাৎ আশিস বন্দ্যোপাধ্যায় স্পষ্ট সেখানে বলে দিয়েছেন যে কোনো ধরনের টিআরডিএ দুর্নীতি মামলায় এবং এনওসি সংক্রান্ত বিষয় নিয়ে তিনি জড়িত ছিলেন না। আর এই ঘটনায় রাজ্য রাজনীতিতে ফের একবার শোরগোল পড়তে শুরু করেছে। আমরা একবার নজর রাখবো আশিস বন্দ্যোপাধ্যায় তার সুইসাইড নোটে ঠিক কি লিখেছেন, একবার সেই দিকে নজর রাখবো। আমরা কিন্তু দেখাচ্ছি আপনাদের যে দৃশ্য, পার্টি অফিসের শেষ পরিণতি, যেই পার্টি অফিসে আশিস বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে পরিষেবা দিতেন, সেখান থেকেই কিন্তু এই প্রশ্ন উঠে আসছে। কি লেখা রয়েছে এই সুইসাইড নোটে আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরবো। পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে, ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, আমি কোনো দিনই কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। আশিস বন্দ্যোপাধ্যায় সুইসাইড নোটে এই কথাই বলেছেন। ছাত্র সংসদ সাধারণ সম্পাদক হয়েছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়, সেখানে কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। পাশাপাশি তিনি আরও সেখানে লিখেছেন রাজনৈতিক বাগবিতণ্ডা হয়েছে, কখনো শত্রুতার রূপ নেয়নি। সর্বদা সব দলীয় অন্যায়কে মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতে পারেনি। সারা জীবন এক পয়সা কোনো কাজের বিনিময়ে নেইনি। অর্থাৎ দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত নন, স্পষ্ট এই সুইসাইড নোটে কিন্তু লেখা রয়েছে। পুলিশ সূত্রে পাওয়া যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই সুইসাইড নোটের দ্বিতীয় পার্টে ঠিক কী লেখা রয়েছে, টিআরডি অর্থাৎ এই তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, টিআরডি এর জেনারেল মিটিং ছাড়া আর কোনো দায়িত্ব ছিল না। এছাড়া তিনি আরও বলেছেন আমি টেন্ডার কমিটিতে ছিলাম না, আমার চেক পাওয়ার ছিল না, আমি প্ল্যান পাস বা কোনো ধরনের নো অবজেকশন সার্টিফিকেট ইস্যুর ব্যাপারেও ছিলাম না। অর্থাৎ এনওসির কথা বলা হচ্ছে এখানে। আমার সঙ্গে এ বিষয়ে কোনো দিনই কেউ আলোচনা করেনি। আমাকে মেলাইন করার জন্যই যা সব করা হলো তাকে ধিক্কার জানাই। আজ তাই মনে হচ্ছে রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। আমার বংশের ছেলেদের রাজনীতি না করার পরামর্শ দিচ্ছি, ওরা ওদের নিজ নিজ কাজের মধ্যেই থাক। পুলিশ সূত্রে পাওয়া এই সুইসাইড নোটে লেখা যা যা লেখা রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরলাম আপনাদের সামনে। যদিও এই পুরো সুইসাইড নোট এখনও তদন্ত সাপেক্ষ, ফরেন্সিক ডিপার্টমেন্ট এই সুইসাইড নোটে তদন্ত করছে। আমি এই বিষয়ে আবারও সত্যজিৎদার কাছে যাব এবং জানতে চাইব, সত্যজিৎদার টিআরডি এর কথা বারবার বলা হচ্ছে, যা নিয়ে জলঘোলা পরিস্থিতি তৈরি হয়েছে। এই টিআরডিএতে অবৈধভাবে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হতো, অর্থাৎ এনওসি দেওয়া হতো এবং বীরভূম জুড়ে একের পর এক রেস্তোরাঁ
এবং বিভিন্ন যে হোটেলগুলো তৈরি হয়েছে সেক্ষেত্রে দুর্নীতির একটি কিন্তু আভাস মিলছে। আর সেই দুর্নীতির তদন্ত করতে গিয়েই কিন্তু এই ঘটনা, যেখানে আমরা দেখলাম বিধায়কের পাশ থেকে যে সুইসাইড নোট পাওয়া গেছে সেখানে স্পষ্ট তিনি বলছেন যে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না তিনি এবং 1 পয়সাও নেননি। কিন্তু কি মনে হচ্ছে এই পুরো বিষয় নিয়ে, কত বড় একটি আশঙ্কা আর যা থেকে এত বড় দুর্ঘটনা? দেখো, এই বিষয়টা এখন অত্যন্ত তদন্তের প্রয়োজন এবং যেটা বলা খুব স্পষ্টভাবে প্রয়োজন তো যে এই যে তৃণমূলের দীর্ঘ শাসনকাল, 15 বছর শাসনকাল, নানাবিধ অভিযোগ উঠে আসছে। দেখো, অভিযোগটা কিন্তু শুধুমাত্র যে গ্রাউন্ড স্তরে তা নয়, আমরা দেখছি এই মুহূর্তে রাজ্যে কিন্তু জেলে রয়েছেন রাজ্যের বেশ কয়েকজন মন্ত্রীও, প্রাক্তন মন্ত্রীও। সুতরাং এর আগে আমরা জানি জ্যোতিপ্রিয় মল্লিক এবং তুমি জানো রেশন দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন, পার্থ চট্টোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন এবং পাশাপাশি যদি দেখে আরও অনেক নাম কিন্তু উঠেছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই কোনো ক্ষেত্রে, কোনো দুর্নীতির ক্ষেত্রে কিন্তু আশিস ব্যানার্জির নাম কিন্তু কখনোই উচ্চারিত হয়নি। দেখো, যদি আমরা দেখি শিক্ষক নিয়োগ দুর্নীতি, তুমি জানো রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী যে ছিলেন পরেশ অধিকারী এবং তার কন্যাকে যে প্রভাব খাটিয়ে যে চাকরি দেওয়া হয়েছে তার নামও কিন্তু সেখানে উঠে এসেছিল। সিবিআই বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করে এই পরেশ অধিকারীকে। ফলে সেই দিক দিয়ে দেখতে গেলে একজন গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং অবশ্যই পুরনো রাজনীতিবিদ হয়েও কখনো কিন্তু সেই ধারে কাছে তার নাম কিন্তু ছিল না, এটা বলা অত্যন্ত প্রয়োজন। ফলে স্বাভাবিকভাবেই বীরভূম জেলার কথা বারবার বলতে, দেখো ইতিমধ্যে আমরা যদি দেখি টুলু মণ্ডলের প্রসঙ্গ উঠে আসছে যে পাথর খাদান থেকে এই মুহূর্তে রাজ্যের কোষাগারে প্রায় পার ডে 3.5 কোটি টাকার বেশি জমা হচ্ছে, এটা রাজ্যের সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে। ফলে সেই যে বিষয়টা, একটা সময় সেই কোষাগারে জমা হতো মাত্র 20 লক্ষ টাকা। ফলে রাজ্যের শাসক দল বা তাদের প্রভাব খাটিয়ে এই ব্যবস্থাতে হতো, কারণ এই টুলু মণ্ডলদের নাম যেভাবে উঠে আসছে, যেভাবে বিপুল পরিমাণ সম্পত্তি উঠে আসছে, তো অস্বীকার করা যায় না। কিন্তু আসলে সেই বীরভূম জেলাতেই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো বিধায়ক ছিলেন বা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন যার নাম কিন্তু ছিল না। এবার টিআরডি যে বিষয়টা, দেখো তারাপীঠ, আমরা জানি দেশের অন্যতম একটা জাগ্রত মন্দিরের মধ্যে কিন্তু একটা পরে তারাপীঠ মন্দির। ফলে যেখানে দেশের বিদেশের প্রচুর পর্যটক বা প্রচুর পুণ্যার্থীরা আসেন মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। ফলে স্বাভাবিক মানুষের এই যে উদ্দীপনা, যে কোনো ক্ষেত্রে পুজোর ক্ষেত্রে আসেন এবং পুজো ছাড়া অন্য সময়ও কিন্তু মানুষের প্রচুর ভিড় কিন্তু উপচে পড়ে। ফলে সেখানে থেকে সেই তারাপীঠ মন্দিরকে কেন্দ্র করে একের পর এক হোটেল গড়ে উঠেছে, একের পর এক রেস্তোরাঁ গড়ে উঠেছে। এবং তোমাকে বলে রাখি পাশাপাশি এই যে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, তারা বিভিন্ন জায়গায় কিন্তু এই মন্দিরকে কেন্দ্র করেই বলা যেতে পারে যে পর্যটন ব্যবস্থাকে উন্নত করতেই পদক্ষেপগুলো নেওয়ার জন্য। অর্থাৎ সামনে লক্ষ্য ছিল যে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি, কিন্তু তার বিকল্প হিসেবে কিন্তু একের পর এক সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। তার মধ্যে কিন্তু এই প্রচুর পরিমাণে অবৈধ রেস্তোরাঁ, যেটা কিন্তু অভিযোগটা উঠে আছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যেটা বারবার বলা হচ্ছে যে এই রেস্তোরাঁগুলো তৈরির ক্ষেত্রে এই মুহূর্তে দেখো রাজ্যে একটা ট্রেন্ডিং বা আলোচনার বিষয় হচ্ছে অবৈধ নির্মাণ। সেটা বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, নানাবিধ অবৈধ নির্মাণের প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। এবং সেইখানে দাঁড়িয়ে এই যে রেস্তোরাঁগুলোর কথা উঠে আসছে, যেগুলো সঠিক নিয়ম মেনে তৈরি হয়েছিল তো, বা তাদেরকে এনওসি কী দিল, এখানেই কিন্তু এই টিআরডি এর একটা বিরাট ভূমিকা রয়েছে। অর্থাৎ যেটা বলা হচ্ছে টিআরডি এর কাছে এনওসি নিয়ে বা টিআরডি এনওসির মাধ্যমে তারা একের পর এক এই রেস্তোরাঁগুলো তৈরি করেছেন। এবং সেখানে দেখো যে কোনো রেস্তোরাঁ, যে কোনো বিল্ডিং তৈরির ক্ষেত্রে একটা কিন্তু নির্দিষ্ট নিয়ম বা ইঞ্জিনিয়ার পরামর্শের প্রয়োজন, এবং সেটাই সঠিকভাবে মানা হয়েছে কিনা বা নিয়ম মানা হয়েছে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। ফলে স্বাভাবিকভাবে আশিস ব্যানার্জি যে একজন প্রাক্তন বিধায়ক, অত্যন্ত পুরনো রাজনীতিবিদ, এবং তিনি যেভাবে এই কমিটির সদস্য ছিলেন, এবং দেখো তিনি তার ব্যাখ্যাও দিয়েছেন যে তার এই সুইসাইড নিয়ে, যদিও তার লেখা কিনা এ নিয়ে প্রশ্ন তো রয়েছে, এটা তদন্ত পরে জানাবে, কিন্তু যেটা তিনি বলেছেন যে তিনি সদস্য কমিটিতে ছিলেন, কিন্তু সামান্য কিছু মিটিয়ে গেছেন, কিন্তু কোনো যে কোনো টেন্ডার হোক বা যে কোনো এনওসি দেওয়ার ক্ষেত্রে তার কোনো ভূমিকা ছিল এটা। অর্থাৎ যদি তার এই নোটটা হয়ে থাকে তাহলে কিন্তু নিজের সাফাইটা তিনি কিন্তু দিয়েছেন যে তার কোনো ভূমিকাই ছিল না। অর্থাৎ তিনি শুধুমাত্র এই কমিটির মেম্বার ছিলেন, পাশাপাশি তার কোনো প্রভাব ছিল না। অর্থাৎ এখানে একটা জিনিস বলা যেতে পারে যে বিগত সরকারের আমলে যে বিষয়টা বারবার উঠেছে, যে অবৈধ নির্মাণ বলো বা দুর্নীতি, সেখানেই কোথাও যেন নিজের হাত কিন্তু কখনোই কালিমামুক্ত করেনি, সেটা কিন্তু তিনি বারবার বলার চেষ্টা করেছেন। এবার তদন্তে এই বিষয়টা দেখা উচিত যে তাহলে এই টিআরডিতে আর কারা ছিল, কারা প্রভাব খাটিয়ে এই সমস্ত রেস্তোরাঁ তৈরির জন্য এনওসি দিয়েছে, বা কারা প্রভাব করে টেন্ডারগুলো বিলি করা হয়েছে, এটাও কিন্তু দেখা অত্যন্ত প্রয়োজন। কারণ সেই টেন্ডারগুলো সঠিকভাবে হয়েছে কিনা, কারণ বিগত দিনে বারবার যেটা উঠে আসছে, অনেকেই অভিযোগ করেন যে টেন্ডার পাওয়ার ক্ষেত্রে কোনো বিশেষ প্রভাবশালী ব্যক্তিকে বিশেষ কিছু উপহার বা সামগ্রী দিতে হয়, সেখানে এটাও দেখা অত্যন্ত প্রয়োজন।
যে কার প্রভাবে বা কে প্রভাব খাটিয়ে এই টিআরডিএ কমিটিতে আর কারা কারা ছিলেন যাদের প্রভাবে এর প্রত্যেক প্রক্রিয়াটা চলতো। ফলে আশিস ব্যানার্জির আজকের মৃত্যু কিন্তু বাংলার রাজনীতি একটা বিরাট শূন্যতা তৈরি করলো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বলা প্রয়োজন যেহেতু বিগত দিনে নানান দুর্নীতি থাকলেও তার নাম যেহেতু দুর্নীতিতে জড়ায়নি, ফলে কোথাও যেন নিজের কাছে একটা, যেহেতু তিনি শিক্ষক ছিলেন, কোথাও যেন নিজের কাছে একটা আঘাত কিন্তু তিনি পেয়েছেন। অর্থাৎ এই যে পরপর দুর্নীতিগুলো, এই যে পরপর, সেটা তিনি নিজের কথা বলেছেন, তার রাজনীতিতে আসাটাই ভুল ছিল। অর্থাৎ এই মুহূর্তে রাজনীতি যেভাবে কালিয়ামুক্ত হতে চলেছে, যেভাবে হচ্ছে, যে ব্যাপক দুর্নীতি, ফলে সেখানে কোথাও যেন নিজেকে মানিয়ে নিতে তিনি পারছেন না। তিনি আরেকটা কথাও বলেছেন যে তিনি বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম দেখলেও কখনো প্রতিবাদ করেনি। এটা বলা খুব প্রয়োজন যে এই যে বিগত দিনে তার সরকারের আমলে যে সমস্ত দুর্নীতির অভিযোগগুলো উঠে আসছে, শিক্ষক বলতে পারে, রেশন দুর্নীতি, পৌর নিয়োগ দুর্নীতি বা আরও নানাবিধ, এবং কোনো ক্ষেত্রে তিনি হয়তো উপলব্ধি করতে পেরেছেন যেগুলো দুর্নীতি, এগুলো অন্যায়, কিন্তু প্রতিবাদ করেনি, এই ব্যাখ্যাও তিনি কিন্তু দিয়েছেন। অর্থাৎ কোথাও যেন এই রাজনীতি, এই যে চলিত প্রথা বিগত দিনে ছিল, সেই জায়গার সঙ্গে নিজেকে যে মানিয়ে নিতে পারতেন না, তা কিন্তু স্পষ্ট করেছে। তখন রাজনীতিবিদ একজন রাজনীতি করবেন, তিনি স্পষ্ট হারিয়ে যাবেন, এইভাবে তো হতে পারে না। হয়তো তিনি হারাতে পারেননি। কেন পারেননি? মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অত্যন্ত বিশ্বাস করতেন বলেই তিনি সরে যাননি, সেটা আর তার পক্ষে বলার সম্ভব না। কিন্তু বলা খুব প্রয়োজন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব বিশ্বস্ত ছিলেন। যে কয়েকজন পুরনো রাজনীতি তার দল তৈরির সময় থেকে পাশে ছিলেন, তার মধ্যে কিন্তু আশিস ব্যানার্জিও ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই এটা বাংলার রাজনীতি ক্ষেত্রে একটা খুব অত্যন্ত একটা বেদনাদায়ক ঘটনা। কারণ তার মধ্যে একদম বিদগ্ধ রাজনীতিবিদ, যিনি 5 বারের বিধায়ক, মন্ত্রীদের দায়িত্ব পালন করেছেন এবং ডেপুটি স্পিকার পদেও ছিলেন, অথচ তাকে এইভাবে চলে যেতে হলো। নিজের সাফাই দিচ্ছেন যে তিনি কোনো দুর্নীতির সঙ্গে ছিলেন না। সুতরাং বুঝতে পারছো। আরেকটা প্রসঙ্গ যে অনুব্রত মন্ডল বারবার বললেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী পাশে আছেন, এটা খুব স্বাভাবিক। একজন যেহেতু তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ ছিল, যদি অভিযোগ থাকতো তাহলে হয়তো তদন্ত কমিশন গঠন করতো, তদন্ত করতো পুলিশ। এখনও পর্যন্ত কিন্তু তেমন কাউকে ডাকা হয়নি, এটা বলা যেতে পারে। ফলে স্বাভাবিকভাবেই তার মৃত্যু বাংলার জন্য অত্যন্ত একটা বেদনাদায়ক। এখন দেখতে হবে এই বিশেষ করে আলোচনার ক্ষেত্রে আর কি বিষয় উঠে আসে, সেটা এখন দেখার। একদমই তাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছিলাম আমরা, যেখানে প্রাক্তন মন্ত্রী তার রহস্য মৃত্যু। আর এই প্রসঙ্গে কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছেন এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন, সেদিকে নজর রাখবো। ব্ল্যাকমেলিং করে থাকতে পারে, এগুলো পুলিশের কাজ দেখবেন, মোবাইল ফোন থেকে যদি কিছু পাওয়া যায়। প্রথম সকালেই ঘটনাটা জেনেছি, এটা খুবই দুঃখের। এবং এই খবরটা শোনার পরে আমরা যারা তার সঙ্গে কাজ করেছি অনেক দিন ধরে, এবং 2006-এ কয়েকজন গুটিকতক মাত্র বিরোধী এমএলএ ছিল, তার মধ্যে উনিও ছিলেন, আমিও ছিলাম। তো স্বাভাবিকভাবে এটা আমার খুব আমাদের বেদনার লেগেছে, প্রথমে শক। তারপরে পুলিশকে যা বলার বলেছি, জেলা শাসককে বলেছি ময়না তদন্ত সুষ্ঠুভাবে করার জন্য, পুলিশকে বলেছি পরিবারের পাশে সম্পূর্ণভাবে এই সময় থাকা দরকার। স্থানীয় বিধায়ক ধ্রুব সাহাকে মেসেজ করেছি, তিনি কলকাতায় একটি কর্মসূচিতে। আর এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। মিমস কালচার থেকে তৈরি ককরোচ জনতা পার্টি, যেখানে রাজ্য রাজনীতি তো বটে, দেশের রাজনীতি, জাতীয় রাজনীতি তোলপাড় করে দিয়েছিল, সেই ককরোচ জনতা পার্টির এক কর্মী তার বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠে আসছে। ইন্দাসে পিটিয়ে খুনের অভিযোগ উঠে আসে। ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী। বিজেপির বুথ সভাপতি সহ ধৃত 8 জন খুনের মামলা রুজু হয়েছে। আদালতে পেশ এবার ধৃতদের। হামলাকারীদের ফাঁসির দাবিতে মৃতের স্ত্রী জানিয়েছে, আরও অভিযুক্তদের খোঁজ চলছে, তদন্ত শুরু হয়েছে। এই মুহূর্তে বড় খবরের দিকে আমরা নজর রাখছি। ককরোচ জনতা পার্টির কর্মীর বাবাকে এবার পিটিয়ে খুনের অভিযোগ উঠল। ইন্দাসে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেফতার 8 জন। হামলাকারীদের ফাঁসির দাবি। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, জানতে চাইবো ঠিক কি হয়েছিল, কেন এই ঘটনা? একেবারেই ককরোচ জনতা পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুনের ঘটনায় ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন মৃতের স্ত্রী। আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা
রাজ্য রাজনীতি এই মুহূর্তে শোরগোল শুরু হয়েছে। আজ দুপুরে বাঁকুড়ার ইন্দাস থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন মৃত শেখ মোহাম্মদ মাফিকের স্ত্রী হাসিনা বেগম। অভিযোগ পেতেই এফআইআর এ থাকা 3 জন সহ মোট 8 জনকে গ্রেপ্তার করেছে ইন্দাস থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পাঠানো হয়। আজকে যে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই 8 জনকে, ধৃতদের মধ্যে একজন স্থানীয় বিজেপি নেতা রয়েছে বলেও আমরা জানতে পারছি। গত 19শে জুলাই দিল্লিতে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনেই কিন্তু যোগ দিয়েছিলেন বাঁকুড়ার ইন্দাস থানার করিসুন্ডা গ্রামের বাসিন্দা শেখ আব্দুল হাফিজ। গত 27শে জুলাই সেখান থেকে সে বাড়ি ফিরে আসে এবং 13ই আগস্ট সংগঠনের নির্দেশ মোতাবেক তিনি করিসুন্ডা গ্রামের যে পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেখানে যান এবং সেখানে গিয়ে পঠন পাঠনের পরিস্থিতি খতিয়ে দেখেন। ককরোচ জনতা পার্টির কর্মী শেখ আব্দুল হাফিজ। অভিযোগ, ওই স্কুলের প্রধান শিক্ষক কাশীনাথ দে হাফিজকে একদিন পরে স্কুলে আসার কথা বলার পর স্থানীয় বিজেপি কর্মীদের তাদের পেছনে লেলিয়ে দেওয়া হয় বলেই এমনটাই অভিযোগ উঠে আসছে। আর অভিযোগ আরো আসছে যে ওই রাতেই একদল দুষ্কৃতী শেখ আব্দুল হাফিজের বাড়িতে হামলা চালায় এবং লাঠি, রড ও শাবল দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় এবং আক্রমণের মুখে কোনো ক্রমে বাড়িতে ঢুকে হাফিজ প্রাণে বাঁচলেও দুষ্কৃতীরা আব্দুল হাফিজের বাবা শেখ মোহাম্মদ মাফিককে বেধড়ক মারধর করে বলে এমনটাই অভিযোগ উঠে আসছে। এবং পরে পুলিশ হস্তক্ষেপে আহত শেখ মোহাম্মদ মাফিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ইন্দাস প্রাথমিক যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেই স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং 15ই আগস্ট তার শারীরিক অবস্থার যখন অবনতি হয় তখন তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজে এবং সেখানেই গতকাল রাতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এরপরেই এলাকায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে প্রথমে 8 জনকে আটক করে আজ দুপুরে মৃতের স্ত্রী হাসিনা বেগম ইন্দাস থানায় হাজির হয়ে 5 জনের নাম সহ মোট 10 থেকে 12 জন হামলাকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরেই আটক থাকা 8 জনকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয় ইন্দাস থানার পুলিশের পক্ষ থেকে। ধৃতদের মধ্যে অষ্টম মাঝি স্থানীয় বিজেপি নেতা হিসেবেই পরিচিত, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। সঞ্জীব, আর একটা জিনিস বলা প্রয়োজন, তা হচ্ছে এই যে ঘটনা, অর্থাৎ ককরোচ জনতা পার্টির সদস্য, তাহলে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে এই নিয়ে কোনো বিবৃতি সামনে এসছে? দেখো, ককরোচ জনতা পার্টির যারা সদস্য এই মুহূর্তে আমাদের ক্যামেরার মুখোমুখি না হলেও আমরা যেমনটা জানতে পারছি এবং যিনি মারা গেছেন তাদের পরিবারের যারা সদস্য রয়েছে তারা আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত রয়েছে, বিজেপির কিছু কর্মী রয়েছে, তারাই এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে এবং তারা ওই মৃত ব্যক্তির উপরে হামলা চালিয়েছে বলেই এমনটা অভিযোগ উঠে আসছে। তবে যে অভিযোগ দায়ের করা হয়েছে মৃতের স্ত্রীর পক্ষ থেকে সেই অভিযোগপত্রে বিজেপির কোনো উল্লেখ নেই বলেই আমরা কিন্তু জানতে পারছি। তবে পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন শুরু করেছে। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে, আরো অন্য কেউ যুক্ত রয়েছে কিনা তারও কঠোর তদন্ত শুরু করেছে বাঁকুড়া জেলা পুলিশ প্রশাসন এবং মৃতের পরিবারের সদস্যরা চাইছেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ফাঁসির দাবি করছেন। সঞ্জীব, আরেকটি বিষয় জানতে চাইবো, একদিকে যখন ককরোচ জনতা পার্টির সদস্যের উপরে এ ধরনের হামলা এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ, সেক্ষেত্রে এলাকার কোনো বিজেপি নেতৃত্ব এই বিষয়ে কিছু বলেছেন? একেবারেই দেখো, এই ঘটনার সঙ্গে আমরা স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো বিজেপি নেতা, লোকালি যারা বিজেপি নেতা রয়েছে তারা এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়নি এবং তারা ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বেশ, ধন্যবাদ সঞ্জীব। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, ককরোচ জনতা পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠে আসছে, ইন্দাসে পিটিয়ে খুনের অভিযোগ, আর সে ঘটনায় 8 জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও মৃতের স্ত্রী 10 থেকে 12 জনের নাম ইতিমধ্যেই পুলিশকে জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 8 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ বা তল্লাশি রীতিমতো চলছে এবং বিজেপির বুথ সভাপতি সহ ধৃত 8 জন খুনের মামলা রুজু করা হয়েছে, তাদের বিরুদ্ধে আদালতে পেশের ইতিমধ্যে ব্যবস্থা চলছে। হামলাকারীদের ফাঁসির দাবিতে মৃতের স্ত্রী জানিয়েছে। এবং ককরোচ জনতা পার্টি আমরা দেখেছি যেভাবে দিল্লির বুকে দীর্ঘ তাদের 28 দিনের আন্দোলন,
আমরা দেখেছি দিল্লির বুকে যেভাবে ককরোচ জনতা পার্টির আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলন এতটাই বেশি সফল হয়েছে বা সাফল্য লাভ করেছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাকে পদত্যাগ পর্যন্ত করতে হয়। সেই ককরোচ জনতা পার্টির সদস্য এবার তার বাবার ওপরে হামলা, তার ওপরেও হামলা, এবং এই ঘটনা তার বাবার প্রাণ গিয়েছে বলে জানা যাচ্ছে। আমরা দেখেছি গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে ককরোচ জনতা পার্টিকে প্রত্যেকে সমর্থন করেছে। শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে ছাত্রছাত্রীরা সরব হয়েছিল। ককরোচ জনতা পার্টি তাদের যারা সদস্যরা তারা এই বিষয় নিয়ে সরব হয়েছিল। আর এবার বাংলার দিকে নজর রাখছি, যেখানে বাংলায় ককরোচ জনতা পার্টির এক সদস্য তিনি যখন দিল্লির বুকে গিয়েছিলেন ছাত্র আন্দোলনে সামিল হতেন এবং ফিরে আসেন যখন, তারপরই তার পরিবারের উপরে হামলা করা হয়, তার ওপরেও হামলা করা হয়। কিন্তু এই ঘটনায় তার বাবার প্রাণ হারিয়েছেন, খুন করা হয়েছে তাকে। এবং এই ঘটনায় কিন্তু হামলাকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, 8 জন গ্রেফতার করা হয়েছে এবং 10 থেকে 12 জনের নাম পাওয়া গেছে। বাকিদের খোঁজ এখনো চলছে। আমরা ফিরে আসবো আবারও আলোচনায়, যেখানে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, তার রহস্য মৃত্যু, আর সেই রহস্য মৃত্যুর জাল ধীরে ধীরে কিন্তু আরও রহস্যময় হয়ে যাচ্ছে। কারণ যে সুইসাইড নোট মিলেছে সেটি এখনও তদন্ত সাপেক্ষ। ফরেন্সিক ডিপার্টমেন্ট পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, ঠিক কী কারণে তার এই ঘটনা, কী কারণে এভাবে তিনি প্রত্যেককে ছেড়ে চলে গেলেন, পুরো বিষয়টি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত তদন্ত শুরু হয়েছে। কারণ গতকাল স্বাধীনতা দিবস ছিল, তিনি স্বাধীনতা দিবস উদযাপন করেছিলেন। সন্ধেবেলা তার পার্টি অফিসে তিনি আড্ডা দিয়েছিলেন, প্রত্যেকের সঙ্গে কথা বলেছিলেন। রাতের বেলা গভীর রাত পর্যন্ত তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, হাসি মুখে দেখা গিয়েছে তাদের। কিন্তু তারপর আজ সকালের এই ঘটনা, যেখানে তার দলীয় কার্যালয় থেকে তার দেহ, ঝুলন্ত দেহ উদ্ধার হচ্ছে, যাতে একদিকে যখন গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে, অপরদিকে রাজনৈতিক মহলে এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি সত্যজিৎদার কাছে যাব এবং সংক্ষেপে জানতে যাব, সত্যজিৎদা, এই রহস্য মৃত্যু এবং রাজনৈতিক একটি পরিস্থিতি কি মনে হচ্ছে, এই মৃত্যুকে নিয়ে কিভাবে রাজনীতি এগিয়ে যাচ্ছে এবং একে অপরের বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে, বিজেপি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, কিভাবে দেখছো সংক্ষেপে জানতে চাইবো। দেখো, প্রথমত বলা যেটা তৃণমূলের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তা হচ্ছে এই যে টিআরডিএ যে তদন্ত, সেটা নিয়ে কোথাও যেন আতঙ্কিত ছিলেন। এবং আরেকটা বলা প্রয়োজন, হয়তো সেই তদন্ত নাও হতে পারে, কারণ আশিস ব্যানার্জি রাজনীতি যেহেতু তিনি, তার বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ নেই, সুতরাং বলা যেতে পারে। নইলে দেখো, এই রাজ্য সরকার আমলের যে বিষয়টা কাটমানি সহ নানাবিধ দুর্নীতি থাকলেও আশিস ব্যানার্জির নাম কিন্তু কোথাও নেই। ফলে স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে তিনি যেটা ব্যাখ্যা দিয়েছেন, তিনি কমিটিতে ছিলেন বটে, যেহেতু তার হাতে চেক পাওয়ার কোনো এনওসি পাওয়ার ছিল না, ফলে স্বাভাবিকভাবেই তিনি কোনো বিষয়ে যুক্ত নেই। কিন্তু হয়তো তিনি এও আশঙ্কা করছেন যে টিআরডিএ যে কমিটি, সেই কমিটিতে এইরকম এনওসি হোক বা চেক পাওয়ার হোক বা টেন্ডার নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে, এই আশঙ্কা থেকেই কোথাও নিজেকে সরিয়ে নিলেন, বা এই যে তদন্ত শুরু হয় তাহলে নিজের নামটা চলে আসতে পারে। কারণ যেহেতু তিনি কমিটিতে ছিলেন, এমনটা হতে পারে। এখন সেই ব্যাখ্যা তদন্ত যদি শুরু হয়, তদন্তে কী উঠে আসে তারপরে সামনে আসবে। কিন্তু বলা যেতে পারে যে যেহেতু তিনি একজন শিক্ষক ছিলেন, শিক্ষকতা থেকে তার রাজনীতি, এবং রাজনীতি থেকে যে ব্যাখ্যাটা তিনি দিয়েছেন যে তিনি কোথাও যেন অনিয়ম হলেও তিনি মানিয়ে নিতে পারছিলেন, অর্থাৎ পরবর্তী প্রজন্ম, তার ছেলে, তার পরিবারের সদস্যদের তিনি নির্দেশ দিয়েছেন যে কেউ যেন ভবিষ্যতে রাজনীতিতে না আসেন, এবং তারও রাজনীতিতে আসা ভুল হয়েছে। এই যে তার ব্যাখ্যা, এখান থেকে বোঝা যায় যে কোথাও যেন আতঙ্কিত ছিলেন। এখন যে প্রসঙ্গ বলার চেষ্টা হচ্ছে তা হচ্ছে কোথাও যেন তৃণমূলের পক্ষে যেটা বলা হচ্ছে যে তার বিরুদ্ধে কোথাও যেন এই যে চাপ সৃষ্টি তদন্ত, সেই ভয়ে, সেটা সময় ঠিক করবে। কারণ যদি রাজ্য সরকার এই টিআরডিএর তদন্ত শুরু করে, সেখানে তো অবশ্যই টেন্ডার বলো, এনওসি বলো, নানাবিধ বিষয় কিন্তু সামনে আসতে পারে। এখন কমিটিতে থাকার জন্য কিন্তু কোথাও নিজের নাম জড়িয়ে যাওয়ার ফলেই কিন্তু সরে গেলেন, এটা কিন্তু এখন তদন্ত সাপেক্ষ বিষয়। একদমই তাই। পার্টি অফিসে প্রাক্তন মন্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, আর সেই ঘটনা ঘিরে রাজ্য রাজনীতি ইতিমধ্যেই তোলপাড় হয়েছে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দল প্রত্যেকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন। আগামী এই ঘটনা ঠিক কোন পথে যায় সেদিকেই কিন্তু নজর থাকছে প্রত্যেকের।